বিশ্বের পারমাণবিক মঞ্চে ফের বাজছে এক বিপজ্জনক অ্যালার্ম। জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা IAEA এর প্রধানের মন্তব্য আন্তর্জাতিক মহলে এক নজিরবিহীন বিভ্রান্তি এবং গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ট্রাম্পের সঙ্গে আলোচনার মাঝে ইরানের এই ধাক্কা যেন এক নতুন ভূ রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। IAEA প্রধানের ভয়ঙ্কর সতর্কতা। IAEA প্রধান রাফায়েল গ্রোসি গত 6 নভেম্বর ফ্রান্স 24 এর সাথে এক সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন তা রীতিমতো শিহরণ জাগানো। গ্রোসি নিশ্চিত করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একের পর এক হামলায়, বিশেষত জুন থেকে নাতানজ, ইস্পাহান ও ফোর্ডের ওপর হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ইরান এখনও পারমাণবিক বোমা তৈরির জ্ঞান এবং উপকরণ ধরে রেখেছে। ইরানের হাতে রয়েছে অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম এবং পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তিগত ক্ষমতা। বিশেষজ্ঞরা অনুমান করছেন IAEA প্রধানের ইঙ্গিত অনুযায়ী অস্ত্র তৈরি করতে তেহরানের 1 বছর বা তারও বেশি সময় লাগতে পারে। জুন মাসের 12 দিনের যুদ্ধ এর পর অনেকে ভেবেছিল ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর হামলায় ইরানের পারমাণবিক স্বপ্ন হয়তো শেষ, কিন্তু গ্রোসির বক্তব্য দিচ্ছে এক শক্তিশালী টুইস্ট। হামলার পরেও ইরান পারমাণবিক পদার্থ অন্য কোথাও সরায়নি, বরং তাদের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি পারমাণবিক কেন্দ্রগুলি পুনর্নির্মাণের ইঙ্গিত দিচ্ছেন। আরাকচির সতর্কবাণী, পারমাণবিক পদার্থ এখন ইরানে রয়ে গেছে এবং অন্য কোথাও স্থানান্তরিত হচ্ছে না। এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে নিষেধাজ্ঞা এবং সামরিক চাপেও ইরান নিজেদের শক্তি ও সার্বভৌমত্বের প্রশ্নে অনড়। তারা আলোচনায় বসতে রাজি, তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সীমাবদ্ধতা মানতে নারাজ। মোসাদ এজেন্ট বনাম আন্তর্জাতিক নজরদারি। জুনে IAEA এর রিপোর্টে ঘোষণা করা হয়েছিল যে ইরান অপ্রসারণ বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে এবং অবিষয়বস্তুহীন পারমাণবিক পদার্থের উপস্থিতি ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে। এই রিপোর্টের পরেই ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালায়। এই ঘটনার পর ইরানের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমগুলি গ্রোসিকে মোসাদের এজেন্ট বলে অভিহিত করে তার মৃত্যুদণ্ড দাবি করে। এটি আন্তর্জাতিক সম্পর্কের এক চরম উত্তেজনাপূর্ণ চিত্র তুলে ধরে। সেপ্টেম্বরে ইরানের কিছু কর্মকর্তা তেহরানের কাছে একটি পারমাণবিক বোমা তৈরি শুরু করার জন্য প্রকাশ্যে অনুরোধ জানায়। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনের সময় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানান, এসব স্থাপনা আগের চেয়েও বেশি শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের ইচ্ছা ছিল না, এখনও নেই। প্রেসিডেন্ট পারমাণবিক স্থাপনাগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফিং গ্রহণ করেন। তিনি সতর্ক করে বলেন, কোনো স্থাপনা ধ্বংস হলেও ইরান পিছু হটবে না, কারণ ইরানি বিজ্ঞানীরা প্রয়োজনীয় সকল জ্ঞান ও দক্ষতা অর্জন করে রেখেছেন। অন্যদিকে দেশটির সরকারি মুখপাত্র ফাতেমে মোহজারানি জানান, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পুনরায় শুরু করার একটি বার্তা পেয়েছে, তবে তিনি বার্তাটির উৎস সম্পর্কে কিছু জানাননি। ইসরায়েলি হামলায় তেহরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক নেতাদের হত্যার পর ইরান কঠোর প্রতিশোধের অঙ্গীকার করেছে। তারা বলেছে, এই গল্পের শেষ ইরানের হাতে লেখা হবে। প্রতিশোধের প্রথম ধাপে ইসরায়েল জানিয়েছে ইরান তাদের দিকে 100টি ড্রোন নিক্ষেপ করেছে। ইসরায়েল দাবি করেছে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনগুলিকে ইসরায়েলি ভূখণ্ডের বাইরেই প্রতিহত করেছে। ইরাক জানিয়েছে 100টিরও বেশি ইরানি ড্রোন তাদের আকাশসীমা অতিক্রম করেছে। এর কিছুক্ষণ পরেই জর্ডান জানায় তাদের বিমান বাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে তাদের আকাশসীমায় প্রবেশ করতে বাধা দিয়েছে, কারণ তাদের আশঙ্কা ছিল সেগুলো জর্ডানের ভূখণ্ডে আঘাত হানতে পারে। এই ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। ইরানের হুমকি ও অভিযোগ। ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কঠোর শাস্তি দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন ইসরায়েল আবাসিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ইরান সামরিক ও কূটনৈতিক উভয় ধরনের প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আমেরিকার ভূমিকা ও ইরানের দৃষ্টিভঙ্গি।
ইরান মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক স্থাপনাগুলিতে আক্রমণ করবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে ইরানের নেতারা সম্ভবত মনে করছেন ট্রাম্প প্রশাসন শুধু এই হামলার বিষয়ে আগে থেকে অবগতই ছিল না, বরং গোপনে এর সমর্থনও করেছিল। আমেরিকা এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে, কিন্তু তেহরান ইঙ্গিত দিয়েছে যে এই হামলাটি সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমন্বিত ছিল এবং ইসরায়েলি বিমান বাহিনী সম্পূর্ণরূপে মার্কিন সরবরাহের উপর নির্ভরশীল। ইরান সরকার ইসরায়েলকে সন্ত্রাসবাদের জন্য অভিযুক্ত করেছে। তারা বলেছে এই আক্রমণ প্রমাণ করে যে ইসরায়েল কোনো আন্তর্জাতিক নিয়ম বা আইন মেনে চলে না, বরং প্রকাশ্যে ও নির্লজ্জভাবে সন্ত্রাসী লিপ্ত হয় এবং বিশ্বের চোখের সামনে যুদ্ধের আগুন জ্বালায়। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরানের সাথে যুদ্ধ শুরু করা সিংহের লেজ নিয়ে খেলা। ইরান সতর্ক করে দিয়েছে যে যদি তাদের সরকার টিকে থাকে তাহলে ইসরায়েলের আক্রমণের মুখে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করার প্রয়োজন অনুভব করতে পারে। বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব এখন ইরানের সমৃদ্ধি, পারমাণবিক প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র শক্তির অধিকারের ওপর জোর দেওয়ার বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পেরেছে। ইরানের ইস্পাহানের আঞ্চলিক গভর্নররা বলেছেন, নাতানজ পারমাণবিক স্থাপনা থেকে ইউরেনিয়ামের কোনো লিকেজ হয়নি, কোনো বিদ্যুৎ বা তেল স্থাপনায় আঘাত হানা হয়নি। ইরান জোর দিয়ে বলেছে, পারমাণবিক বোমা তৈরির কোনো গোপন পরিকল্পনা তাদের নেই। কয়েক বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর যে আকাঙ্ক্ষা বারবার ব্যক্ত করে এসেছিল, শেষ পর্যন্ত তা বাস্তবের মুখ দেখল। 13 জুন ভোর রাতের দিকে তাদের হামলায় ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি শহর কেঁপে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা অসংখ্য ছবিতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। কিন্তু এই প্রতিক্রিয়ায় শেষ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, ইরান আরও বড় আকারে প্রতিশোধ নেবে, যা পুরো অঞ্চলকেই যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তেমনটা হলে তাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়বে বলে বিশ্লেষক ও বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, বলছে CNN। জাতিসংঘে ইরানকে ঘিরে নতুন নাটক, পুতিনের কঠোর বার্তা, ফাইল বন্ধ করুন নয়তো পরিণতি ভোগ করুন। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে আবার উত্তপ্ত ইরান ইস্যু। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যখন পশ্চিমা দেশগুলো ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেন বজ্রপাতের মতো হুঁশিয়ারি ছুড়ে দিলেন, ইরানের পারমাণবিক ফাইল বন্ধ করুন নয়তো ফলাফল ভালো হবে না। একদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা, অন্যদিকে রাশিয়া ও চীনের কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের পাশে দাঁড়ানো, যেন ইতিহাসের এক নতুন অক্ষশক্তি তৈরি হচ্ছে, যেখানে শক্তির কেন্দ্রবিন্দু এখন তেহরান। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 2015 সালে স্বাক্ষরিত ইরান পরমাণু চুক্তি JCPOA অনুযায়ী জাতিসংঘের 10 বছরের সময়সীমা 18 অক্টোবর শেষ হয়েছে। তাই এখন সময় এসেছে ইরান ইস্যু জাতিসংঘের আলোচনার তালিকা থেকে সরিয়ে নেওয়ার। মস্কোর ভাষায় ইরানের বিরুদ্ধে যে পারমাণবিক প্রশ্ন তোলা হয়েছিল তা এখন অচল। নিরাপত্তা পরিষদে এর কোনো বৈধতা নেই। রাশিয়া আরও জানায়, ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি চুক্তি ভঙ্গ করে পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার চেষ্টা করেছে, যা সম্পূর্ণ অবৈধ ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। চীন রাশিয়া বনাম পশ্চিমা জোট। রাশিয়া ও চীন যৌথভাবে চুক্তি 6 মাস বাড়ানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু পশ্চিমা দেশগুলো অহংকারের সঙ্গে তা প্রত্যাখ্যান করেছে। মস্কো বলেছে, এটাই প্রমাণ করে তারা আসলে আলোচনায় আগ্রহী নয়, বরং চায় ইরানকে কোণঠাসা করে রাখতে। রাশিয়ার ভাষায় ইরানের সঙ্গে তাদের সম্পর্ক এখন কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে, যা 2025 সালের জানুয়ারিতে মস্কোতে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে শুরু হয়ে অক্টোবর থেকে কার্যকর হয়েছে। ইরানের জবাব, বিশ্বাস, শক্তি ও প্রতিরোধ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইউরোপের এই অবৈধ পদক্ষেপ আন্তর্জাতিক বৈধতা হারিয়েছে। বিশ্ব আমাদের পাশে আছে কারণ আমরা ন্যায়ের পথে। তিনি আরও যোগ করেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি। আমাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ধর্মীয় ফতোয়া অনুযায়ী গণবিধ্বংসী অস্ত্র ইসলামের বিরুদ্ধে। তেহরানের এই বার্তা যেন বিশ্বকে মনে করিয়ে দিল, ইরানের শক্তি তার নীতিতে, তার বিশ্বাসে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আবারও নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। প্রায় 50 ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ, তারা ইরানি তেল ও গ্যাস বিক্রিতে সহায়তা করছে। ডোনাল্ড ট্রাম্প অবশ্য নরম সুরে বলেছেন, ইরান অনেক কষ্টে আছে, আমি চাই তারা আলোচনায় আসুক, প্রস্তুত হলে আমি নিষেধাজ্ঞা তুলে নেব। কিন্তু তেহরান বলছে, আমরা মাথা নত করব না।
শেষ কথা, এই মুহূর্তে ইরান শুধু নিষেধাজ্ঞা টেবিলে বসে থাকা একটি দেশ নয়, বরং বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে তার অবস্থান। রাশিয়ার মিত্রতা, চীনের সমর্থন এবং নিজের জনগণের অবিচল মনোবল, সব মিলিয়ে ইরান এখন এক অনমনীয় শক্তি। যুদ্ধ নয়, কূটনীতি। তবুও যখন প্রয়োজন, ইরান জানে কিভাবে প্রতিপক্ষকে জবাব দিতে হয়। আর সেই কারণে আজও বিশ্ব জুড়ে শোনা যায় এক সুর: ইরানকে ভাঙা যায় না, শুধু সম্মান জানাতে হয়। মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল সংঘাত ক্রমেই নতুন মোড় নিচ্ছে। এবার ইরানের শীর্ষ সামরিক জেনারেল সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে হুঙ্কার দিয়েছেন। নেতানিয়াহুকে নত যেন না করা পর্যন্ত অভিযান চলবে, ইরানের শীর্ষ জেনারেলের অঙ্গীকার। 23 জুন একটি ভিডিও বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি ঘোষণা করেছেন, ইসরায়েলি সরকারের বিরুদ্ধে তাদের পূর্ণ শক্তির সাথে প্রতিশোধমূলক অভিযান নিরবিচ্ছিন্নভাবে চলবে, যতক্ষণ না বেনিয়ামিন নেতানিয়াহু পূর্ণ অসহায় হয়ে পড়েন। এই ঘোষণা অপারেশন ট্রু প্রমিস 3 এর 21তম পর্ব শুরু হওয়ার পরপরই এসেছে, যা ইরানের দৃঢ় সংকল্পের ইঙ্গিত দেয়। মেজর জেনারেল মুসাভি স্পষ্ট জানিয়েছে যে ইসরায়েলি সরকার এবং যুক্তরাষ্ট্রের দ্বারা সংঘটিত অপরাধ উত্তরহীন থাকবে না, শত্রুপক্ষ যতই ক্ষতি করুক না কেন। তিনি বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর আমেরিকান আগ্রাসনের কথা উল্লেখ করেছেন, যাকে তিনি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। তার মতে, এই অপরাধমূলক কাজের প্রকৃতি প্রতিক্রিয়া ছাড়া থাকবে না, ট্রাম্পের হস্তক্ষেপ এবং নেতানিয়াহুর ব্যর্থ প্রক্সি। মেজর জেনারেল মুসাভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধে অংশগ্রহণের তীব্র সমালোচনা করেছেন। তিনি ট্রাম্পের এই পদক্ষেপকে ইহুদিবাদী শাসন ব্যবস্থা, বিশেষ করে নেতানিয়াহুকে উদ্ধারের জন্য একটি মরিয়া প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। মুসাভির মতে, নেতানিয়াহু এই অঞ্চলে আমেরিকার ব্যর্থ প্রক্সি। তিনি বলেন, ট্রাম্প পরাজয়ের ভারে নেতানিয়াহুর পতন প্রত্যক্ষ করার পর এই বেপরোয়া কাজের মাধ্যমে তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়ার সিদ্ধান্ত নেন। ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন বোমারু বিমান ইরান জুড়ে 3টি পারমাণবিক স্থাপনা ইস্পাহান, নাতানস এবং ফোর্দো লক্ষ্য করে হামলা চালায়। এই হামলা ইরানে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। এর আগে 13 জুন থেকে ইসরায়েলি শাসন ব্যবস্থার আগ্রাসন শুরু হয়েছিল, যার প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী ট্রু প্রমিস 3 এর অধীনে প্রতিশোধমূলক অভিযান শুরু করে। ইরান ইসরায়েলি সরকার ও তার সামরিক অবকাঠামোর উপর প্রচণ্ড আঘাত হানে। ইরানি কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন, আমেরিকান আগ্রাসন শাস্তি ছাড়াই পার পাবে না। নেতানিয়াহুকে কি সত্যিই নতজানু করা সম্ভব? ইরানের শীর্ষ জেনারেলের এই অঙ্গীকার কি কেবল কথার কথা, নাকি এর পেছনে সত্যিকারের সামরিক পরিকল্পনা আছে? নেতানিয়াহুকে পূর্ণ অসহায় না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার একদিকে যেমন ইরানের দৃঢ়তা প্রকাশ করে, অন্যদিকে তেমনি এই অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদী অস্থিরতার ইঙ্গিত দেয়। ইরানের অভিজাত ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGCর মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে ঢুকে গেছে এবং ইরানের ভূমির পবিত্রতা নষ্ট করেছে। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে এই মুখপাত্র আরও বলেন, এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী আর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হবে। ইব্রাহিম বলেন, যুক্তরাষ্ট্রকে জোরালো, দুঃখজনক ও অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে। মিস্টার ট্রাম্প, আপনি জুয়ারি, আপনি এই যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু আমরাই এটি শেষ করব। পশ্চিমা নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে ইরানের উপর। সময়সীমা ঘনিয়ে আসছে অগাস্টে, কিন্তু পশ্চিমারা যখন তেহরানকে কোণঠাসা করার চেষ্টা করছে, ইরান তখন তার সামরিক সক্ষমতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। অপ্রত্যাশিত সামরিক চাল, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্ব জুড়ে বেশ সুপরিচিত।
যুক্তরাষ্ট্রের সহায়তায় গড়ে ওঠা এই 4 স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে রয়েছে অ্যারো 3, অ্যারো 2, ডেভিড স্লিং এবং আয়রন ডোম, যে কোনো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সক্ষম বলে দাবি করা হয়। কিন্তু অপারেশন ট্রু প্রমিস 3-তে ইরান দেখিয়ে দিয়েছে এই ব্যবস্থাতেও ফাঁক থাকতে পারে। আগে ইরান সাধারণত রাতে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালাতো, কিন্তু এবার তারা কৌশল বদলেছে। দিনের বেলায় ছোট ছোট নির্ভুল হামলা চালিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেছে। হামলার পাল্লা, গতিপথ এবং সময় পরিবর্তন করে ইরান ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে তার সর্বোচ্চ সমন্বয় ক্ষমতার বাইরে নিয়ে যেতে বাধ্য করেছে। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ কালিস্কির ভাষায়, তারা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। সবচেয়ে বড় চমক ছিল ইসরায়েলের ফাত্তা-1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার। এটি শব্দের চেয়ে 10 গুণেরও বেশি গতিতে আঘাত হানতে সক্ষম এবং এর ওয়ারহেড আলাদা হতে পারে, যা এটিকে ট্র্যাক করা আরও কঠিন করে তোলে। ইসরায়েলের সবচেয়ে উন্নত ইন্টারসেপ্টর যেমন অ্যারো 3 এবং ডেভিড স্লিং তত্ত্বীয়ভাবে এমন ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হলেও ফাত্তা-1 ইসরায়েলের 4টি প্রতিরক্ষা স্তর ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। ব্যয়বহুল প্রতিরক্ষা বনাম ইরানের উদ্ভাবন। এই হামলার ফলে ইসরায়েলের ইন্টারসেপ্টরের খরচ এবং ঘাটতি প্রকটভাবে সামনে এসেছে। ইসরায়েলকে বাধ্য হয়ে সবচেয়ে বড় হুমকির ক্ষেপণাস্ত্রগুলোকেই কেবল টার্গেট করতে হচ্ছে। এর অর্থ হলো কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে চলে গেছে। এই ঘটনাগুলো বিশেষ করে সংঘাতের গতি এবং ভৌগোলিক নিয়ন্ত্রণ করার ইরানের ক্ষমতা, কৌশলগত ক্ষমতার ভারসাম্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। এমনকি পশ্চিমা বিশেষজ্ঞরাও স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইরান পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মতবাদের মূল নীতিকে চ্যালেঞ্জ করেছে। র্যান্ড কর্পোরেশনের রাফায়েল কোহেন স্বীকার করেছেন যে কোনো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এমনকি ইসরায়েলের মতো অত্যাধুনিক ব্যবস্থাও শেষ পর্যন্ত দুর্বলতা প্রকাশ করবে। তার মতে একটি প্রতিরক্ষা ব্যবস্থার মূল বিষয় হলো নিখুঁত একক স্তর তৈরি করা নয়, বরং এর সম্মিলিত প্রভাব। কালিস্কি যেমনটি বলেছেন, আমরা উভয়েই শেখার প্রক্রিয়ায় আছি। তারা তাদের আক্রমণ উন্নত করার চেষ্টা করছে আর আমরা আমাদের প্রতিরক্ষা। এই উক্তিটি ইসরায়েলি দর্শকদের আশ্বস্ত করার উদ্দেশ্যে বলা হলেও এটি তেহরানের দীর্ঘদিনের দাবিকেই সমর্থন করে। প্রতিরোধ, উদ্ভাবন এবং কৌশলগত গভীরতা ভারী সশস্ত্র প্রতিপক্ষের বিরুদ্ধেও ক্ষমতার ভারসাম্যকে বদলে দিতে পারে। ইরানকে তাহলে পশ্চিমাদের নিষেধাজ্ঞার চাপ উপেক্ষা করে নিজস্ব পথেই হাঁটবে, নাকি শেষ মুহূর্তে কোনো চুক্তি হবে? অগাস্টের সময়সীমা ঘনিয়ে আসার সাথে সাথে এই প্রশ্নগুলোর উত্তর আরও স্পষ্ট হবে। মার্কিন সতর্কতার মুখে এক গভীর প্রশ্ন। গাজায় কি যুদ্ধবিরতি চুক্তির আড়ালে হামাস তার সামরিক শক্তি ও স্থানীয় নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠা করছে, নাকি ইসরায়েলের জন্য একটি কৌশলগত ফাঁদ পেতে রাখা হচ্ছে? ওয়াশিংটনের কড়া হুঁশিয়ারি এবং গণমৃত্যুদণ্ডের মতো ঘটনা সেই অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সম্প্রতি এক অভূতপূর্ব সতর্কবার্তা জারি করে জানিয়েছে, তাদের কাছে বিশ্বাসযোগ্য প্রতিবেদন রয়েছে যে হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করে একটি আসন্ন হামলার ষড়যন্ত্র করছে। এই পদক্ষেপকে চুক্তির সরাসরি এবং গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে ওয়াশিংটন। তবে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরপরই গাজার অভ্যন্তরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা হামাসের অপ্রতিরোধ নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিত দেয়। ইসরায়েলি বাহিনী গাজা থেকে সরে যাওয়ার সাথে সাথে হামাস দ্রুত তার প্রশাসনিক ক্ষমতা সংহত করতে শুরু করে। এই পুনরুত্থান বিশ্বকে এক স্পষ্ট বার্তা পাঠায়, আমরা এখনো এখানে আছি। সবচেয়ে উদ্বেগজনক বিষয়টি হলো যুদ্ধবিরতির সময় হামাস তার অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চরম সহিংসতা চালায়। স্থানীয় নিয়ন্ত্রণের জন্য লড়াইরত সশস্ত্র দল, বিশেষ করে দুগবুশ গোত্রের সদস্যদের সহ 50 জনেরও বেশি সহযোগীকে গণমৃত্যুদণ্ড বা হত্যা করা হয়েছে। গাজা শহরের বাসিন্দাদের কাঁপিয়ে দেয়া এই গণমৃত্যুদণ্ড ইঙ্গিত দেয় যে হামাস কেবল সামরিক শক্তিই নয়, বরং শাসন ক্ষমতাকেও পুনর্গঠিত করতে চাইছে। বিশ্লেষকরা বলছেন, হামাস এই সুযোগকে পুরনো স্কোর নিষ্পত্তি এবং যে কোনো অহামাস প্রশাসনিক কাঠামো গড়ে তোলার প্রচেষ্টাকে শুরুতেই দমন করার জন্য ব্যবহার করছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন,
যদি হামাস গাজার লোকজনকে হত্যা করা অব্যাহত রাখে, যা চুক্তিতে ছিল না, তবে আমাদের তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এক্ষেত্রে আমাদের বলতে কাদের বুঝিয়েছেন সেটা পোস্টে স্পষ্ট করেননি ট্রাম্প। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আসন্ন আক্রমণ সম্পর্কে এই ধরনের সুনির্দিষ্ট সতর্কবার্তা প্রদান হামাসের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির ওপর গুরুতর সন্দেহ আরোপ করে। এটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ায় এক বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি করেছে। ওয়াশিংটন মিশর, কাতার এবং তুরস্ককে সতর্ক করেছে। এই তিনটি দেশই গাজা শান্তির গ্যারান্টার হিসেবে পরিচিত। নিজেদের অফিসিয়াল চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ভিডিওতে দেখা যায় প্রকাশ্যে চোখ বাঁধা ও হাঁটু গেড়ে বসিয়ে রাখা ৮ সন্দেহভাজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। ভিডিওতে তাদের শত্রুর সহযোগী ও বেআইনি কাজে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়। বহু মাস ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানের পরেও হামাসের সশস্ত্র শাখা গেরিলা কৌশল অবলম্বন করে প্রতিরোধ বজায় রেখেছে। গাজার ঘনবসতিপূর্ণ অঞ্চল এবং ভূগর্ভস্থ টানেলের নেটওয়ার্ক তাদের টিকে থাকার প্রধান কারণ। পর্যবেক্ষকরা মনে করছেন হামাসকে নিরস্ত্র করা যে কোনো শান্তি পরিকল্পনার সবচেয়ে কঠিন অংশ হবে, কারণ হামাসের আসল শক্তি তার রকেট বা সুড়ঙ্গে নয়। তাদের সবচেয়ে বড় শক্তি হল তাদের আদর্শিক দৃঢ়তা এবং গাজার শাসন ব্যবস্থার শূন্যতা পূরণ করার ক্ষমতা। আমেরিকা এবং ইরানের সম্পর্ক বিশ্বের সবচেয়ে জটিল এবং বিতর্কিত সম্পর্কগুলোর মধ্যে একটি। এই দুটি দেশের মধ্যে ৪১ বছর ধরে কোনো কূটনৈতিক যোগাযোগ নেই। দুই সুপার পাওয়ার একাধিকবার যুদ্ধের দ্বারপ্রান্তে চলেও আসে। ২০২০ সালের শুরুর দিকে এক বড় সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল যখন আমেরিকা ইরানের একজন মেজর জেনারেলকে ড্রোন হামলায় হত্যা করে। এর জবাবে ইরান ইরাকে আমেরিকান সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই সংঘাতের মূল কারণগুলো বোঝার জন্য এর ইতিহাসের দিকে তাকাতে হবে। ২০ শতকের শুরুতে ব্রিটিশরা ইরানি তেল আবিষ্কার করে। ব্রিটিশরা ইরানকে মাত্র ১৬% মুনাফা দিয়ে একটি কোম্পানি গঠন করে, যা থেকে বেশিরভাগ লাভ তারাই নিত। ১৯৫১ সালে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক এই কোম্পানিকে জাতীয়করণ করেন। এর ২ বছর পর ১৯৫৩ সালে ব্রিটিশ এবং আমেরিকান গোয়েন্দা সংস্থা CIA মিলে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মোসাদ্দেকের সরকারকে ক্ষমতাচ্যুত করে এবং শাহকে একনায়ক হিসেবে বসিয়ে দেয়। শাহের শাসনকালে ইরান আমেরিকার একটি গুরুত্বপূর্ণ মিত্র হয়ে ওঠে, কিন্তু শাহের স্বৈরাচারী নীতি, পশ্চিমা বিশ্বের প্রতি তার আনুগত্য এবং দেশের অভ্যন্তরে ভিন্নমত দমনের কারণে তার বিরুদ্ধে অসন্তোষ বাড়তে থাকে। ১৯৭৯ সালে ইরান জুড়ে গণবিপ্লব শুরু হয় এবং শাহ দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় আসেন এবং আধুনিক ইসলামিক প্রজাতন্ত্র ইরান প্রতিষ্ঠিত হয়। এই নতুন সরকার ছিল আমেরিকার ঘোর বিরোধী। ১৯৭৯ সালের নভেম্বরে ইরানি বিপ্লবীরা তেহরানে অবস্থিত আমেরিকান দূতাবাসে হামলা চালিয়ে ৫২ জন আমেরিকানকে জিম্মি করে। আমেরিকা জিম্মিদের উদ্ধারের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এই ঘটনার পর আমেরিকা ইরানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এরপর ১৯৮০ সালে ইরাক ইরানের ওপর আক্রমণ করলে ৮ বছরব্যাপী এক রক্তক্ষয়ী যুদ্ধের শুরু হয়। আমেরিকা তখন ইরাকের শাসক সাদ্দাম হোসেনকে সমর্থন ও অস্ত্র সরবরাহ করে। এই সময়ে আমেরিকা এবং ইরানের মধ্যে বেশ কয়েকটি মারাত্মক ঘটনা ঘটে, যেমন পারস্য উপসাগরে একটি আমেরিকান ফ্রিগেট ইরানি মাইন দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, যার প্রতিক্রিয়ায় আমেরিকা ইরানের নৌবাহিনীর ওপর হামলা চালায়। এছাড়াও ১৯৮৮ সালে আমেরিকান নৌবাহিনী ভুলবশত একটি ইরানি যাত্রীবাহী বিমানকে ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে দেয়, যার ফলে ২৯০ জন মানুষ মারা যায়। ২০০০-এর দশকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা আরও বাড়ে। ২০১৫ সালে বারাক ওবামা প্রশাসন ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করে, যার ফলে উত্তেজনা কিছুটা কমে। কিন্তু ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তিনি এই চুক্তি থেকে বেরিয়ে আসেন এবং ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। ২০১৯ সালের শেষ দিকে এবং ২০২০ সালের শুরুতে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। ইরাকে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে রকেট হামলায় একজন আমেরিকান ঠিকাদার নিহত হন। এর জবাবে আমেরিকা ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর বিমান হামলা চালায়। এরপর ৩ জানুয়ারি ২০২০ সালে আমেরিকা ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে ড্রোন হামলায় হত্যা করে। এর জবাবে ইরান ইরাকে ২টি আমেরিকান সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
সৌভাগ্যবশত এই হামলায় কোনো আমেরিকান নিহত হয়নি এবং উভয় পক্ষই যুদ্ধ এড়াতে সক্ষম হয়। এই ঘটনার পর ইরান ভুলবশত একটি ইউক্রেনীয় যাত্রীবাহী বিমানকে গুলি করে ভূপাতিত করে, যাতে ১৭৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়। গত জুনে ইসরায়েল ইরানে হামলা করে। এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় করে। জবাবে কাতারে অবস্থিত আল উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করে ইরান। এরপরই যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও ইসরায়েল। ইরান মারাত্মক কাদের এবং এমাদ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, কারণ আইডিএফ গাজার যুদ্ধবিরতি ভেঙে দিয়েছে। গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ। ইরানের নতুন অস্ত্রাগার ইসরায়েলের জন্য সরাসরি সতর্কীকরণ। তেহরান থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য কাদের এইচ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। গাজা যুদ্ধবিরতির পর ইরানের সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদনে বড় ধরনের আপগ্রেড চালু করেছে। আইআরজিসি ইরানের একটি ভূগর্ভস্থ ঘাঁটি থেকে উন্নত কাদের এবং এমাদ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। ওদিকে আইডিএফ দাবি করেছে দক্ষিণ গাজার রাফায় হামাস যোদ্ধারা আকস্মিক আক্রমণ শুরু করেছে। প্রতিশোধ হিসেবে আইডিএফ রাফা শহরের একাধিক লক্ষ্যবস্তুতে বিশাল বিমান হামলা চালিয়েছে। এমন সময়ে ইরানের কাদের এবং এমাদ ক্ষেপণাস্ত্রের আপগ্রেডের খবর সামনে এলো। ইরানের কাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে এখন অ্যান্টি ইলেকট্রনিক যুদ্ধবিধ্বংসী ব্যবস্থা রয়েছে। এই আপগ্রেডগুলি জ্যামিং আক্রমণের বিরুদ্ধে আরও বেশি স্থিতিস্থাপকতা প্রদান করে। কাদের এই ভ্যারিয়েন্টটি ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3-এ ব্যবহৃত হয়েছিল বলে জানা গেছে। এমাদ ক্ষেপণাস্ত্রটি একটি চালিত এবং নির্দেশিত পুনঃপ্রবেশ যানবাহন ব্যবস্থা এমএআরভি রয়েছে। এটি ১৭০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে ৭৫০ কেজি ওজনের ওয়ারহেড সরবরাহ করতে পারে। কাদের এইচ এবং এমাদ ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য। কাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এফএইচ এবং এস ভ্যারিয়েন্টে প্রথম প্রজন্মের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র। দৈর্ঘ্য ১৭ মিটার, ওজন ১৫ থেকে ১৭.৫ টন, পরিসীমা ১৩৫০ থেকে ১৯৫০ কিলোমিটার। চালনা দ্বৈত পর্যায়, তরল এবং কঠিন জ্বালানি। উড়ানের পথ ব্যালিস্টিক। এখন অ্যান্টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দিয়ে সজ্জিত। অপারেশন ট্রু প্রমিস 3-এ ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কাদের এইচ ব্যবহার করা হয়েছিল। ইমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের প্রথম দূরপাল্লার তরল জ্বালানি ক্ষেপণাস্ত্র, যার এমএআরভি ম্যানুভারেবল রি এন্ট্রি ভেহিকল রয়েছে। দৈর্ঘ্য ১৫.৫ মিটার, ওজন ১৭ টনেরও বেশি, ওয়ারহেড ৭৫০ কেজি, রেঞ্জ ১৭০০ কিলোমিটার। এমএআরভি বিমানের নির্দেশিকা এবং লক্ষ্য সংশোধনের অনুমতি দেয়। ছোট পাখনা নির্দেশিত ওয়ারহেড সমন্বয় সক্ষম করে। ম্যাগাজিন স্টাইলের ক্ষেপণাস্ত্র সালভো সিস্টেমের মাধ্যমে উৎক্ষেপক, দ্রুত মাল্টিপল লঞ্চ ভূগর্ভস্থ ঘাঁটির সাথে সামঞ্জস্যপূর্ণ। গাজা সিজফায়ার আবার সন্দেহজনক। আইডিএফ দক্ষিণ গাজার রাফায় হঠাৎ আক্রমণ চালানোর জন্য হামাসকে অভিযুক্ত করেছে। আক্রমণের দাবির পর ইসরায়েলি বাহিনী রাফা লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। টাইমস অফ ইসরায়েলের মতে যুদ্ধবিরতির ৭ম দিনে ১৯ অক্টোবর আইডিএফ এই দাবি করেছে। আইডিএফ জানিয়েছে যে রাফার আগের ঘটনায় হামাস যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে গুলি চালিয়েছিল। গাজা শান্তি চুক্তি চাপের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৩ অক্টোবর মিশরে গাজা শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির অংশ হিসেবে হামাস সমস্ত জীবিত জিম্মি এবং নিহতদের বেশ কয়েকজনের মৃতদেহ স্থানান্তর করে। চুক্তির অংশ হিসেবে হামাস সমস্ত জীবিত জিম্মি এবং নিহতদের বেশ কয়েকজনের মৃতদেহ হস্তান্তর করে। তবে ইসরায়েল অবশিষ্ট মৃতদেহ ফেরত এবং হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি অব্যাহত রেখেছে। নতুন ইরানি ক্ষেপণাস্ত্রের আবির্ভাব এবং ভঙ্গুর যুদ্ধবিরতিতে ফাটল দেখা দেওয়ার সাথে সাথে অঞ্চলটি এখন আরেকটি সম্ভাব্য উত্তেজনার মুখোমুখি, যা গাজার সীমানা ছাড়িয়েও বিস্তৃত হতে পারে। আপনি কি জানেন, সম্প্রতি ইসরায়েলের ওপর ইরান যে বিশাল হামলা চালিয়েছে সেটা নাকি তাদের মোট সামরিক শক্তির মাত্র ৫%-এরও কম ব্যবহার করে হয়েছে? অবাক লাগছে শুনতে, তাই না? ব্যাপারটা এমন যে আপনি আপনার হাতের তাসগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালীটা না দেখিয়ে মাত্র কয়েকটা সাধারণ তাস দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করে দিলেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির এক জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যে পাল্টা হামলা চালানো হয়েছে
তাতে ইরানের প্রতিরক্ষা শক্তির ৫%-এরও কম বাস্তবিক অর্থে সক্রিয় হয়েছে। এখানে সক্রিয় মানে কিন্তু এগুলো শেষ হয়ে গেছে তা নয়, বরং এর মানে হলো এই অল্প কিছু ইউনিটই শত্রুর মোকাবিলায় যুক্ত হয়েছিল। ভাবুন তো, যদি তারা তাদের আসল শক্তি প্রয়োগ করত তাহলে কি হতো? কি হয়েছিল সেদিন ১৩ই জুন, যখন ইসরায়েল ইরানে আকস্মিক হামলা চালায়, তার জবাবে ইরান ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলার মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল, যা কিনা ইসরায়েল অধিকৃত অঞ্চলের গুরুত্বপূর্ণ পারমাণবিক, সামরিক ও শিল্প স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। অনলাইনে ছড়িয়ে পড়া অনেক ভিডিওতে দেখা গেছে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো, যেখান থেকে মূল হামলা চালানো হয়েছিল, গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। এদিকে এই হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রেরও ঘাম ছুটে গেছে। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী ইরানের পাল্টা হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র তাদের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে, যার জন্য তাদের ১২ দিনে খরচ করতে হয়েছে প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। যেখানে ইরান তাদের সীমিত শক্তি ব্যবহার করে ইসরায়েলকে নাস্তানাবুদ করেছে, সেখানে যুক্তরাষ্ট্রকে তাদের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে হিমশিম খেতে হয়েছে। আসল শক্তি এখনো গোপন। জেনারেল নাগদি আরও বলেন, এই হামলায় মূলত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই বেশি ব্যবহৃত হয়েছে, কিন্তু তাদের আসল শক্তি নাকি তাদের স্থলবাহিনীতে নিহত। তিনি জোর দিয়ে বলেন, আমরা সজ্জিত এবং প্রস্তুত। চাইলে আমরা আরও কয়েক বছর এই গতিতে শত্রুকে ক্ষেপণাস্ত্র হামলায় লক্ষ্যবস্তু করতে পারি। তার এই কথায় স্পষ্ট বোঝা যায়, ইরান যদি সত্যি সত্যি তাদের পূর্ণমাত্রার সামরিক জবাব দিতে চায়, তাহলে এর ব্যাপ্তি এবং ধ্বংস ক্ষমতা হবে আরও অনেক গুণ বেশি। অর্থাৎ আমরা যা দেখেছি তা ছিল কেবলই একটি ছোট্ট ঝলক। আসল খেলা এখনো শুরু হয়নি। যদি ইরান তাদের পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করে, তাহলে আঞ্চলিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে? গোপন মার্কিন প্রতিবেদন। ইরানের পারমাণবিক বোমা নিয়ে আসল সত্যিটা কি? ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরান হামলার পর দাবি করা হয়েছিল যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে, কিন্তু সম্প্রতি ফাঁস হওয়া একটি গোপন মার্কিন প্রতিবেদন বলছে ভিন্ন কথা। এই প্রতিবেদন যেন এক ধাক্কায় ভেঙে দিচ্ছে সব দাবি। ধ্বংসের দাবি বনাম আংশিক ক্ষতি, ধোঁয়াশা নাকি উদ্দেশ্যপ্রণোদিত? প্রাথমিক গোপন মার্কিন প্রতিবেদন অনুযায়ী ইরানের 2টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র কেবল সেগুলোর প্রবেশপথ বন্ধ করতে পেরেছে, কিন্তু ভূগর্ভস্থ ভবনগুলো ধ্বংস করতে পারেনি। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক মার্কিন কর্মকর্তা এই খবর জানিয়েছেন। এটি যেন ট্রাম্প প্রশাসনের দাবির সঙ্গে সম্পূর্ণ বেমানান। তাহলে কি প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অতিরঞ্জিত ছিল? যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি মাত্র কয়েক মাসের জন্য পিছিয়েছে বলে প্রাথমিক তথ্যে উঠে এসেছে। মার্কিন গোয়েন্দারা হামলার আগেই বলেছিলেন ইরান দ্রুত বোমা তৈরির চেষ্টা করলেও তাতে অন্তত 3 মাস লাগবে। কিন্তু মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ এখন বলছে এই বিমান হামলা এবং ইসরায়েলের কয়েকদিনের হামলা শেষে ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগতি শুধু 6 মাসের কম সময়ে পিছিয়েছে। সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তা বলছেন, ইরান যদি তড়িয়ে ঘুরিয়ে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করে, তবে তা হবে অপেক্ষাকৃত ছোট ও অপরিপক্ক ধাঁচের বিস্ফোরক ডিভাইস। একটি ক্ষুদ্রাকৃতির পারমাণবিক বোমা তৈরি করা অনেক বেশি জটিল কাজ। কিন্তু মার্কিন হামলায় ইরানের উন্নত মানের পারমাণবিক গবেষণায় কতটা ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল ইরান, আরেক চমক। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার আগেই ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ সরিয়ে ফেলেছিল। এতে হামলায় পারমাণবিক উপাদানের খুব সামান্যই ধ্বংস হয়েছে। ধারণা করা হচ্ছে ইউরেনিয়ামের কিছু অংশ ইরানের গোপন পারমাণবিক স্থাপনাগুলোয় সরিয়ে নেওয়া হয়েছে। কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা মনে করেন, ইরান কিছু ছোট ও গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তুলেছে, যেন বড় স্থাপনা আক্রান্ত হলেও কর্মসূচি চালিয়ে নেওয়া যায়।
এটি যেন ইরানের দূরদর্শিতা বা ইসরায়েলের ভুলের দিকে ইঙ্গিত করে। হোয়াইট হাউস অবশ্য ডিআই এর মূল্যায়নের সঙ্গে দ্বিমত পোষণ করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদনকে পুরোপুরি ভুল মন্তব্য করে বলেছেন, কথিত এই মূল্যায়ন ফাঁস করার উদ্দেশ্য পরিষ্কার, প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয় করা এবং যারা অত্যন্ত নিখুঁতভাবে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের অভিযানে অংশ নিয়েছেন সেই সাহসী বৈমানিকদের ছোট করা। তিনি আরও বলেন, 30,000 পাউন্ডের 14টি বোমা যদি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে ফেলা হয় তবে কি হয় তা সবাই জানেন, ফলাফল হয় সম্পূর্ণ ধ্বংস। ডিআই এর প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়, হামলায় ইরানের স্থাপনাগুলোর ক্ষতি ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তার প্রত্যাশার চেয়ে কম হয়েছে। শুধু তাই নয়, ইরান তার প্রায় সব পারমাণবিক উপকরণের নিয়ন্ত্রণ ধরে রাখতেও সক্ষম। এর মানে তারা যদি পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয় তবে তুলনামূলকভাবে দ্রুতই তা করতে পারবে। ইরান ও চীনের গোপন সামরিক সহযোগিতা, ক্ষেপণাস্ত্র শক্তির পুনর্নির্মাণ। ইরান ও চীনের ক্ষেপণাস্ত্র সহযোগিতার নতুন অধ্যায়। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনোট জানিয়েছে, ইরান বর্তমানে তার ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার পুনর্নির্মাণের জন্য চীনের সাহায্য নিচ্ছে। তবে এই খবরটি ছিল ইসরায়েলি গোয়েন্দাদের এক সূত্র থেকে, যার ব্যাখ্যা এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি। কিন্তু প্রশ্নটা ঘুরতেই থাকে, কেন চীন এখন এমন একটি সংঘাতে নিজেদের জড়িয়ে নেবে যখন তারা এতদিন দূরে থাকার চেষ্টা করেছে? এটা নতুন কিছু নয়। 1988 সালের ইরান ইরাক যুদ্ধের পর থেকে ইরান নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তির উন্নতির জন্য চীনের সহায়তা পেতে শুরু করে। সেই সময় থেকেই চীন ইরানকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং কৌশলগত সহযোগিতা দিয়ে আসছে। তাদের সহযোগিতা শুধু অস্ত্র রপ্তানি নয়, বরং প্রযুক্তিগত সহায়তাও ছিল, যার ফলে ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি শক্তিশালী করে। চীন যে শুধুমাত্র রপ্তানি করেছে তা নয়, তারা ইরানের ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণও দিয়েছে, যাতে ইরান নিজের শক্তি গড়ে তুলতে পারে। তবে 2000 সালের পর থেকে চীনের উপস্থিতি কিছুটা কমে গিয়েছিল, যখন ইরান নিজের আভ্যন্তরীণ সামরিক শিল্প গড়ে তোলার জন্য কাজ শুরু করে। এরপরও চীন কখনো ইরানের পাশে ছিল, বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে। ইরান তার সামরিক প্রকল্পে সাহায্যের জন্য চীনের কাছে কিছু উপাদান চেয়ে এসেছিল, আর চীন এই সহায়তা সময় সময় প্রদান করেছে। চীনের কাছে প্রযুক্তি, ইরানের কাছে তেল। এখন ইরান যখন চীনের কাছে আরও সাহায্য চাইছে, তখন এর পেছনে রয়েছে দুটি বড় কারণ। একদিকে চীন ইরানকে তেল সরবরাহ করে, অন্যদিকে ইরান তাদের ক্ষেপণাস্ত্র মজুদ পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করছে। এর মাধ্যমে চীন ইরান সম্পর্ক কেবল সামরিক নয়, বরং অর্থনৈতিকও হয়ে উঠেছে। বিশ্বের শক্তির অক্ষের মধ্যে ইরান এবং চীনের এই সহযোগিতা পরবর্তী উত্তেজনার কারণ হতে পারে, কারণ চীন তাদের সামরিক সহযোগিতা আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েল গত কয়েক বছর ধরে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদকে দুর্বল করতে নানা পদক্ষেপ নিয়েছে, কিন্তু এবার চীন ইরানকে সেই শক্তি পুনর্নির্মাণে সাহায্য করছে। ইসরায়েল এখন আর তেহরানকে আগের মতো প্রতিরোধ করতে সক্ষম নয়, কারণ তাদের হাতে সেই কৌশলগত গভীরতা নেই। আর তাই ইরানের প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো তাদের ক্ষেপণাস্ত্র মজুদ পুনর্নির্মাণ করা। এখন প্রশ্ন হলো, চীন কেন এমন একটি যুদ্ধের মধ্যে নিজেকে জড়িয়ে নেবে? তাদের কাছে কি ইরানকে সহযোগিতা দেওয়ার কোনো বিশেষ সুবিধা রয়েছে? ইরান যখন তার ক্ষেপণাস্ত্র ক্ষমতা পুনর্নির্মাণ করছে, তখন আন্তর্জাতিক মহল প্রশ্ন করছে, এটাই কি চীনের সঠিক সময় নয়? এই সহযোগিতা চীনের আন্তর্জাতিক ভাবমূর্তি নতুন করে তৈরি করতে পারে। তবে যদি এটি রক্ষিত থাকে, তাহলে বিশ্বের চোখ থাকবে ইরান ও চীনের উপর। আজ ইরান ও চীনের শক্তির উত্থান, একসাথে তারা যে শক্তিশালী জোট গড়তে থাকে, আজ ইরান ও চীনের শক্তির উত্থান, একসাথে তারা যে শক্তিশালী জোট করতে পারে, তা বিশ্ব শক্তিগুলির জন্য নতুন এক সংকেত হয়ে উঠবে। এটাই হতে পারে এক নতুন যুগের সূচনা, যেখানে ইরান ও চীন একটি শক্তিশালী সামরিক জোট গড়ে তুলবে। দুর্গটা ভাঙলেন, কিন্তু তাতে কি মিশে গেল হৃদয়? মাটির ভিতরও যদি অগ্নি থাকে, তবে কিভাবে প্রতিরোধ থামবে?
যেন গাজার আজকের ছবি বর্ণনা করে। ইসরায়েল যতই জান্তব স্থাপন করেন, যতই বোমা বর্ষণ করে, বাস্তবতা বলছে হামাসকে পুরোপুরি মুছে ফেলা সম্ভব হয়নি। কেন? এই প্রশ্নের উত্তর শুধু অস্ত্র বা কৌশলে মিলবে না, তা সামাজিক, রাজনৈতিক ও মানসিক স্তরে খুঁজে নিতে হবে। রিপোর্ট আল জাজিরার। ইসরায়েল হামাসকে পুরোপুরি পরাস্ত করতে এখনো বদ্ধপরিকর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির পরও তারা এমন মনোভাব প্রকাশ করেছে। তবে বাস্তবতা হলো তাদের পক্ষে হামাসকে পরাস্ত করা সম্ভব নয়, এমনটি দাবি করেছেন ব্রিটিশ গবেষক আজিম ইব্রাহিম। তিনি ওয়াশিংটনের নিউজ লাইন্স একাডেমির পরিচালক। এ বিষয়ে দ্য ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাগাজিনে তিনি একটি নিবন্ধ লিখেছেন। সেখানে তিনি বলেন, হামাসে নতুন করে অন্তত 15,000 যোদ্ধা অন্তর্ভুক্ত হয়েছে, ফলে দলটি আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছে। এদের অধিকাংশ পরিপূর্ণভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত। তারা ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে উপত্যকায়, ইসরায়েলি আধিপত্যের কবর দিতে। বিচ্ছিন্ন করা অঞ্চল, ধ্বংসস্তূপ, তবুও হামাস আবারও উঠে দাঁড়িয়েছে। কিন্তু সেটি কি শক্তির কারণে নাকি ব্যর্থ ব্যবস্থাপনার ফল? টুইস্ট হলো, ইসরায়েলের কয়েকটি পদক্ষেপই দীর্ঘমেয়াদে হামাসকে শক্তিশালী করেছে। ব্রিটিশ গবেষক আজিম ইব্রাহিমের মতো বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী, সামরিকভাবে ঘিরে ফেললেও হামাসের আদর্শিক এবং সামাজিক ভিত্তি মুছা যায় না। গাজার অধিবাসীদের মধ্যে থাকা হতাশা, দারিদ্র্য, জীবনযাত্রার কলহ, এসবই এক ধরনের ক্রমাগত প্ল্যাটফর্ম ইস্যু, যেখানে একটি সংগঠন সহজেই রাজনৈতিক ও সামাজিক ভূমিকা গ্রহণ করতে পারে। এই ভূমি মানসিক মিশ্রণে হামাসকে কেবল একটি সশস্ত্র গ্যাং নয়, বরং একটি রাজনৈতিক ও আদর্শিক প্রসঙ্গে রূপান্তরিত করে। যুদ্ধক্ষেত্রে কিছু ফল পাওয়া গেল, নেতাদের ক্ষতি, টানেল ধ্বংস, নিয়ন্ত্রিত এলাকায় সাময়িক দখল। কিন্তু এই সবই কেবল সাময়িক সাফল্য। যেটা বদলায়নি তা হলো গাজার মানুষের অভিজ্ঞতা, অবহেলা, অবরুদ্ধতা, রাজনৈতিক বিকল্পের অভাব। ফলত অনেকেই মনে করে যে হামাসই সবচেয়ে কার্যকর প্রতিরোধ প্রদান করে। এই অনুভূতি তাদের জনপ্রিয়তা বাড়ায়, আর তা যুদ্ধবিরতির পরেও কমেনি, বরং বেড়েছে। হামাস এখন পরাজিত না হয়েই যুদ্ধের পাট চুকিয়ে ফেলতে পেরেছে, আর এটা এমনি হয়ে যায়নি। বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন যে হামাসকে সামরিকভাবে পরাজিত করা সম্ভব নয়, কারণ এরা শুধুই একটি যোদ্ধা দল নয়, বরং এটি আন্তর্জাতিক ও আদর্শিক পরিসরেও প্রথিত। ফিলিস্তিনি সমাজের গভীরে এর শেকড় রয়েছে, যা উপড়ানো সম্ভব নয়। ইসরায়েল হামাসের বিরুদ্ধে পূর্ণ বিজয়ের যে স্বপ্ন দেখছে, এটা আসলে মরীচিকা। এই যুদ্ধে যদিও হামাসের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারা এখন অভিযান চালিয়ে যেতে সক্ষম। হামাসের জনপ্রিয়তা বৃদ্ধি। ব্রিটিশ গবেষক ইব্রাহিম জানান, ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনে গাজার নাগরিক কাঠামো বিলীন হয়ে গেছে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে কয়েক মিলিয়ন। অনেক এলাকা একেবারেই মাটির সাথে মিশে গেছে। তদুপরি যে প্রেরণা থেকে হামাসের জন্ম, তা এখনো বহাল আছে, বরং উত্তরোত্তর তা বৃদ্ধি পাচ্ছে। যুদ্ধ, ক্ষমতার টানাপোড়েন আর গোপন কূটনীতির এই সময়ে মস্কোর বুকে ঘটল এক নাটকীয় মোড়, যা হয়তো বদলে দিতে পারে বিশ্ব রাজনীতির গতিপথ। ইরান ও রাশিয়া, দুই নায়ক যারা নিজেদের অস্তিত্বের লড়াইয়ে অবিচল, এক নতুন অধ্যায়ের সূচনা করলেন। মস্কোর মঞ্চে দুই নায়ক, প্রতিরক্ষা সহযোগিতার নতুন সমীকরণ। 21 জুলাই মস্কোর সুরক্ষিত কক্ষগুলোতে এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হলো, যেখানে রাশিয়া এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রীরা সামরিক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করলেন। এই দুই রাষ্ট্র, যারা পশ্চিমা শক্তির কঠোর নিষেধাজ্ঞার মুখেও নিজেদের অবস্থান ধরে রেখেছে, এবার আরও দৃঢ়ভাবে কাঁধে কাঁধ মেলালো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলাজভ এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে এর এই বৈঠক ছিল দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর করার চলমান প্রচেষ্টার অংশ। ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি গর্বের সাথে ঘোষণা করলেন, এই বৈঠকের বিষয় ছিল সামরিক এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা। মস্কোতে ইরানি দূতাবাসের বিবৃতিতে যৌথ প্রতিরক্ষা উদ্যোগের প্রতি দুই দেশের অবিচল অঙ্গীকারের কথাই তুলে ধরা হলো। এ যেন এক শক্তিশালী জোটের আগমনী বার্তা, যা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করবে। ক্রেমলিনের অন্দরমহলে পারমাণবিক রহস্য, এক মহাকাব্যিক চাল। একই সময়ে ক্রেমলিনের অন্দরমহলে আরও এক গভীর আলোচনা চলছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে ইরানের শীর্ষ নেতা সাইয়েদ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানিকে স্বাগত জানান।
এই বৈঠক কেবল আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা ছিল না, এর কেন্দ্রবিন্দুতে ছিল ইরানের পারমাণবিক ফাইল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, লারিজানি মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচির সর্বশেষ আপডেট পুতিনের কাছে তুলে ধরেছেন। ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই কূটনৈতিক যোগাযোগ বিশ্বকে এক বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। রাশিয়া কি কেবল স্থিতিশীলতা চাইছে, নাকি ইরানের পারমাণবিক সক্ষমতাকে আরও শক্তিশালী করার পেছনে তার কোনো উদ্দেশ্য রয়েছে? রাশিয়ার পক্ষ থেকে রাজনৈতিক সমাধানের কথা বলা হলেও পশ্চিমাদের ভয়ের আড়ালে লুকানো থাকতে পারে এক গভীর কৌশল। যখন পশ্চিমা বিশ্ব ইরানের পারমাণবিক কর্মসূচির হ্রাস টানার চেষ্টা করছে, তখন রাশিয়ার এই ঘনিষ্ঠতা এক নতুন বার্তা দিচ্ছে। লারিজানি যখন পুতিনের কাছে পারমাণবিক কর্মসূচির আপডেট দিচ্ছিলেন, তখন কি শুধু তথ্যের আদান প্রদান হচ্ছিল, নাকি রাশিয়া এবং ইরানের দুই নায়ক এমন কোনো গোপন চুক্তিতে আবদ্ধ হচ্ছিলেন যা পারমাণবিক প্রযুক্তি বা সামরিক সহায়তার বিনিময়ে বিশ্বমঞ্চে তাদের ক্ষমতাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেবে? এই বৈঠকগুলো কি কেবল কূটনৈতিক প্রথা মেনে চলা আনুষ্ঠানিকতা ছিল, নাকি এটি ছিল পশ্চিমা বিশ্বের ওপর চাপ সৃষ্টির এক মহাকাব্যিক চাল? যদি সত্যি ইরান এবং রাশিয়ার মধ্যে পারমাণবিক প্রযুক্তি বা উন্নত সামরিক সরঞ্জাম বিনিময়ের কোনো গোপন চুক্তি হয়ে থাকে, তাহলে তা মধ্যপ্রাচ্য এবং বিশ্বের ক্ষমতার ভারসাম্যে এক ভূমিকম্প ঘটাবে। এই দুই নায়কের পদক্ষেপ, যারা একদিকে নিজেদের প্রতিরক্ষা জোরদার করছেন, অন্যদিকে পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছেন, বিশ্বকে এক নতুন স্নায়ু যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এই নাটকীয় মোড় কি বিশ্বকে এক নতুন ভূ রাজনৈতিক লড়াইয়ের দিকে নিয়ে যাচ্ছে, নাকি এটি কেবল নিজেদের আত্মরক্ষার এক দৃঢ় প্রচেষ্টা? ইরানের সামরিক বাহিনী জানিয়েছে তাদের আত্মঘাতী ড্রোনগুলো ইসরায়েলের দখলকৃত এলাকায় সফলভাবে আঘাত হেনেছে। ইরানের সেনাবাহিনী ঘোষণা করেছে তাদের আরাস শ্রেণীর আত্মঘাতী ড্রোনগুলো দখলকৃত এলাকার আকাশসীমায় ঢুকে পড়ে এবং তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলো সফলভাবে ধ্বংস করেছে। ইসরায়েলি সূত্র আরও জানিয়েছে, দুটি ইরানি ড্রোন দখলকৃত এলাকার মৃত সাগরের আকাশসীমায় প্রবেশ করে। এর ফলে ওই এলাকা এবং পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোতে অ্যালার্ম সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 13 দাবি করেছে যে শাসক গোষ্ঠীর সামরিক ব্যবস্থা তখন সেগুলোকে তাড়া করছিল। ইসরায়েলি মিডিয়া ইরানের পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা শুরুর ঘোষণা দেওয়ার পরেই এটি ঘটেছে। সেখানে বলা হয়েছিল যে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো দখলকৃত ভূমির সমস্ত অংশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং তিবেরিয়াস, দখলকৃত গোলান এবং লোয়াল গ্যালিলিতে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরায়েলি হামলার ধারাবাহিকতার পর শুক্রবার রাতে ইরান দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধমূলক অভিযান শুরু করে। এক বিবৃতিতে ইসরায়েলের IRGC জানিয়েছে যে অপারেশন ট্রু প্রমিস 3 নামে পরিচালিত এই প্রতিশোধমূলক অভিযানে তাদের মহাকাশ বিভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং কৌশলগত ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সশস্ত্র ড্রোন ব্যবহার করেছে। ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদ বলেছেন, ইসরায়েলি সরকারের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের সময় অন্তত 150টি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিও ছিল। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা এখনও থামছে না, জানিয়েছে ইরান। জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তার বরাতে দেশটির সংবাদ সংস্থা ফার্স এই তথ্য প্রকাশ করেছে। আল জাজিরার খবর অনুযায়ী সেই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এই হামলা আরও চলবে এবং তা আক্রমণকারী ইসরায়েলের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক ও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। ইরানি মিডিয়ার দাবি, শুক্রবার গভীর রাতে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অপরদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF বলেছে যে এর প্রকৃত সংখ্যা 100টিরও কম। IDF জানিয়েছে যে রাতভর 4টি হামলায় ডজন ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, কিন্তু নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে তারা। ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলে আঘাত হানে। এর ফলস্বরূপ তেল আবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বিভিন্ন এলাকা থেকে ধোঁয়া উঠতে শুরু করে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্তত 7 জন সেনা আহত হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই 7 জন সেনা আহত হন বলে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে। ইরানের হামলার ভয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বেন গুরিয়ন বিমানবন্দরের মুখপাত্র লিসা ডাইভারের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। পুনরায় খোলার জন্য এখনো কোনো দিন তারিখ নির্ধারণ করা হয়নি। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চূড়ান্ত জবাব আসছে।
ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক উচ্চপদস্থ ইরানি সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার পর প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে ইরান।